সুরাটের ভেতরে রাহুল নামের এক কোটিপতি ব্যক্তি বাস করত। রাহুল অনেকগুলো কোম্পানির মালিক। সে তার সব কোম্পানিতে ম্যানেজার রেখেছে, যারা সমস্ত হিসাব নিকাশ তাকে বাড়িতেই দেখিয়ে দেয়। অর্থাৎ টাকা পয়সা নিয়ে তার কোনো সমস্যা নেই এবং তার সময় বেশ ভালোভাবেই কাটছে। সে বাড়িতে নিজের পরিবারের সাথে থাকত এবং তার একটি ১৬ বছর বয়সী ছেলে আছে। একদিন সকালে সে তার বাড়ির বাগানে বসে খবরের কাগজ পড়ছিল এবং সাথে চায়ে চুমুক দিচ্ছিল। তখনই হঠাৎ তার ছেলের এক বন্ধু তার সাথে দেখা করতে আসে। রাহুল বসে বসে তার ছেলে এবং তার বন্ধুকে দেখছিল। দেখার পর তার নিজের এক বন্ধুর কথা মনে পড়ে যায়। এরপর রাহুল তার বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং বাড়ির ভেতরে গিয়ে তার স্ত্রীকে মালপত্র প্যাক করতে বলতে থাকে। সে বলল যে আমাদের নিজের বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতে লাগল যে কোন বন্ধু আর কার সাথে তুমি দেখা করতে যাচ্ছ। সে বলে দিল যে আমি আমার বন্ধু অমরলালের সাথে দেখা করতে যাচ্ছি। এই নাম শোনার সাথে সাথেই তার স্ত্রী একদম এই কাজের জন্য তৈরি হয়ে গেল এবং বলতে লাগল যে ঠিক আছে, আমি মালপত্র প্যাক করে নিচ্ছি আর আমরা দুজনেই যাব তাদের সাথে দেখা করতে। স্ত্রী মালপত্র প্যাক করতে শুরু করল, কিন্তু তখনই রাহুল বাইরে এলো এবং বাইরে এসে তার ছেলেকেও তৈরি হওয়ার জন্য বলতে লাগল। এখন ছেলে জিজ্ঞাসা করল যে বাবা আমরা কোথায় যাচ্ছি। তখন সে বলল যে একজন বিশেষ মানুষ আছে যার সাথে তোমার দেখা করাতে হবে। এই কথা শুনে ছেলে বলতে লাগল যে বাবা আপনি চলে যান, কিন্তু বাবা বলল যে না বাবা, তোমার তার সাথে দেখা করা জরুরি। এরপর ছেলেও তার বাবার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল এবং সবাই তৈরি হয়ে সেখান থেকে রওনা হলো। ধীরে ধীরে পথ অতিক্রান্ত হলো এবং সফর শেষ করে তারা সোজা বিহারে পৌঁছে গেল। এখন বিহারে আসার পর রাহুল ওখানকার একটি কাছের ব্যাংকে গেল এবং ব্যাংক থেকে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা তুলে নিল। ১০-১২ লক্ষ টাকা তুলে সে নিজের গাড়িতে বসল এবং গাড়িতে বসার পর আবার এই সফর শুরু করল। এখন ছেলে যখন দেখল যে বাবা অনেকগুলো টাকা তুলেছে, তখন সে তাকে জিজ্ঞাসা করতে লাগল যে বাবা আপনি এত টাকা কেন তুলেছেন। এই কথা শুনে বাবা হাসতে লাগল এবং বলতে লাগল যে বাবা এই টাকার দরকার আছে, কারোর ঋণ আমার উপর আছে আর সেই ঋণ আমাকে শোধ করতে হবে। এখন এই কথা ছেলের একদমই বিশ্বাস হলো না, কারণ তার বাবা যথেষ্ট টাকা পয়সার মালিক ছিল, তাই তার উপর কারোর ঋণ থাকা একদমই সম্ভব ছিল না। সে বলতে লাগল যে বাবা আপনি কেন আমার পা টানছেন, আপনার উপর কার ঋণ আছে। তখন সে বলতে লাগল যে ঠিক আছে বাবা, যদি এই কথা হয় তবে আমি তোমাকে একটি ছোট্ট গল্প শোনাই। সেই গল্প শোনার পর বলো যে আমার উপর ঋণ আছে কি নেই। তো ছেলেও এই গল্প শোনার জন্য উৎসুক হয়ে গেল এবং মা এই ব্যাপার দেখে বুঝে গিয়েছিল যে এখন তার স্বামী তার ছেলেকে কোন গল্প শোনাতে চায়। এই কারণেই গাড়িতে বসে বসে সে হাসতে থাকে। বাবা তার ছেলেকে গল্প শোনাতে শুরু করল। সে বলল যে বাবা, সময়টা ছিল ১৯৯০ সালের। ১৯৯০-এর দশকে আমরা বিহারের ভেতরে বাস করতাম এবং আমার বিয়ে হতে চলেছিল, কিন্তু আমার একটি বন্ধু ছিল যার নাম ছিল অমরলাল। অমরলালের আগেই বিয়ে হয়ে গিয়েছিল এবং তার দুটি বাচ্চাও ছিল, একটি ছেলে আর একটি মেয়ে। বড় ছেলে ছিল আর ছোট মেয়ে ছিল। যদিও আমার নাম যোশ, কিন্তু আমার বন্ধু অমরলাল আর তার স্ত্রী আমাকে ভালোবেসে ননহে বলে ডাকত এবং ছোট ভাইয়ের মতো ভালোবাসা দিত। সবকিছু ভালোভাবেই চলছিল। আমি পড়াশোনা শেষ করেছিলাম এবং আমি কোনো কাজ খুঁজছিলাম যাতে আমি একটা ভালো কাজ পাই, যা দিয়ে আমি আমার জীবন ভালোভাবে কাটাতে পারি। সেই সময় আমাদের প্রতিবেশীরা আমার বিয়ের চিন্তা করতে থাকে, কারণ আমার বাবা মা তো আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে আমি এদিক ওদিক প্রতিবেশীদের কাছেই সময় কাটাতাম, কিন্তু সবচেয়ে বেশি আমি অমরলালের ওখানে সময় কাটাতাম। সে আমার খুব যত্ন নিত এবং বড় ভাইয়ের মতো আমাকে প্রতিটি কথা বোঝাত। এখন যখন প্রতিবেশীরা বিয়ের কথা বলল, তখন আমি নিজের বিয়ে করে নিলাম। কিন্তু বিয়ের পর বিপদ আসতে শুরু হলো, কারণ বিয়ের পর এখন তো আমি আর একা ছিলাম না, আমাকে সংসার পাততে হতো। ঘরের ভেতরে ঘর চালানোর জন্য টাকা চাই, আর আমার কাছে একদমই টাকা ছিল না। আমি সব কথা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতাম। যখনই আমি অমরলালকে এই সব কথা বলতাম, তখন সে আমাকে কিছু না কিছু দিয়ে দিত আর বলতো যে তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। এই সব কথায় আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং এবার আমাকে বড় কিছু করতে হতো। সেই জন্য আমি ভাবলাম যে আমি কোথাও বাইরে চলে যাই আর সেখানে থেকে মেহনত মজুরি করে নিজের ভরণ পোষণ করি। আমি বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু বাইরে যাওয়ার জন্য টাকা লাগে আর আমার কাছে একদমই টাকা ছিল না। এরপর প্রায় ১৯৯২ সালে আমি আমার বন্ধু অমরলালের কাছে যাই। সেখানে তার স্ত্রী পূজাও বসেছিল এবং আমরা স্বামী স্ত্রী মিলে তাদের সাথে কথা বলতে লাগলাম। কথার ছলে আমি তাকে বলে দিলাম যে ভাই আমাকে বাইরে যেতে হবে আর বাইরে যাওয়ার জন্য আমাকে কিছু টাকার ব্যবস্থা করতে হবে। আমি তাদের বললাম যে ভাই এমন কিছু কর যাতে আমার জমিটা বিক্রি হয়ে যায়, ওই টাকা দিয়ে আমি আমার কাজ চালাবো। কিন্তু তখনই অমরলাল আর তার স্ত্রী বলতে লাগলো যে আরে
এমন কি কথা হলো যে তুই জমি বিক্রি করার কথা বলছিস? আর এমনিতেও সেই সময় জমির অত দাম ছিল না, জমি কেউ নিতেও রাজি ছিল না। তো সেই কারণেই তারা বলতে লাগলো যে তুমি চিন্তা করো না, তোমার কত টাকা চাই। তো আমি তাদের জানালাম যে প্রায় 10,000 টাকার ব্যবস্থা হলে খুব ভালো হয়, ওই টাকা দিয়ে আমি আমার কাজ চালাতে পারবো। এরপর নিজের স্ত্রীর কিছু গয়না তার কাছে রাখা ছিল, ওই গয়নাগুলো নিয়ে সে এক স্বর্ণকারের কাছে গেল এবং সেখানে 10,000 টাকায় ওই গয়নাগুলো বন্ধক রাখল। আর যে টাকা সে পেল সেই টাকাগুলো এনে আমার হাতে ধরিয়ে দিল। এখন আমি যখনই নিজের হাতে টাকা দেখলাম তখন নিজের বন্ধুকে জিজ্ঞাসা করতে লাগলাম যে কোথা থেকে নিয়ে এলে। তখন সে বলে দিল যে এইভাবে তোমার বৌদির গয়না আমি বন্ধক রেখেছি, আর পরে আমি টাকা রোজগার করে সেগুলো ছাড়িয়ে নেব। তুমি কোনো প্রকার চিন্তা করো না এবং নিজের জীবন ভালোভাবে কাটাও। এই টাকা তোমার কাছে থাকুক এবং এই টাকা তোমাকে কোনোদিনও দেওয়ার দরকার নেই। আমি তোমার বন্ধু, আর এইটুকু অধিকার তো আমার আছেই। এই বলে সে আমাকে টাকা দিয়ে দিল এবং টাকা দিয়ে সেখান থেকে যাওয়ার জন্য বলে দিল। এরপর আমি আমার স্ত্রীকে নিয়ে সেখান থেকে সোজা সুরাটে চলে এলাম এবং সুরাটে এসে ছোটখাটো কাজ করতে লাগলাম। সেই কাজে আমি দিন-রাত পরিশ্রম করলাম এবং পরিশ্রম করার পর আমার যে কাজ সেটা খুব ভালোভাবে চলতে লাগলো। ধীরে ধীরে সময় কাটল এবং সময়ের সাথে সাথে আমার অনেক বড় বড় কোম্পানি তৈরি হয়ে গেল, যে কোম্পানিগুলো আজকাল তোমরা দেখে থাকো। আমি অনেক উন্নতি করতে লাগলাম, কিন্তু এই উন্নতির মাঝে আমি আমার বন্ধুকে একদমই ভুলে গিয়েছিলাম যে এই কাজ শুরু করার জন্য। এখন যখন সেদিন আমি বাইরে বসে চা খাচ্ছিলাম আর তোমার বন্ধু আমার সাথে দেখা করতে এলো, তখন হঠাৎ তোমার বন্ধুকে দেখে আমার নিজের বন্ধুর কথা মনে পড়ে গেল। এরপর আমি সিদ্ধান্ত নিলাম তার সাথে দেখা করার। তো এই যে টাকাগুলো আমি তুলেছি, এই টাকাগুলো ওই 10,000 টাকার বদলে তুলেছি। এই টাকাগুলো তাকে দেব আর বলবো যে এগুলো তোরই টাকা, যা তুই আমাকে দিয়েছিলি। এই কথা শুনে ছেলে হঠাৎ উত্তেজিত হয়ে গেল এবং বলতে লাগলো যে বাবা, আপনি এই কথা সম্পর্কে আমাকে আগে কেন বললেন না? তো বাবা বলতে লাগলো যে বাবা, তোমাকে কিভাবে বলতাম, আমরা এই কথাগুলো পুরোপুরি ভুলে গিয়েছিলাম, কারণ বর্তমানে এই কথার 20 বছর হয়ে গিয়েছিল। 1992 সালে রাহুল বিহার ছেড়ে সুরাটে গিয়েছিল, কিন্তু বর্তমানে সময় ছিল 2012 সালের। বাবা বলল যে না, কোনো আমাদের সম্পর্ক ওই গ্রামের ভেতরে ছিল, যার জন্য আমাদের ওই গ্রামের কথা মনে পড়তে থাকত। তো এই কথা শুনে যে ছেলে, সেও ওই অমরলালজির সাথে দেখা করার জন্য উত্তেজিত হয়ে গেল। সে দেখতে চায় নিজের বাবার সেই বন্ধুকে, যে বন্ধুর জন্য আজ তারা এত ভালো জীবন কাটাচ্ছে। ধীরে ধীরে পথ অতিক্রান্ত হল এবং সফর শেষ করার পর প্রায় সন্ধ্যার সময় তারা সেই বাড়ির কাছে পৌঁছে গেল। বড় গাড়ি নিয়ে তারা অমরলালজির বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। এই ব্যাপার দেখে গ্রামের কিছু লোক ওই ব্যক্তির দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগল, কারণ অমরলালজির বাড়ির অবস্থা যথেষ্ট খারাপ ছিল এবং বর্তমানে দেখে মনে হচ্ছিল যে অনেক বছর ধরে এর কোনো মেরামত হয়নি। এই কথা রাহুলও অনুভব করল। এরপর সে নিজের গাড়ি থেকে নামল এবং সোজা সেই বাড়ির ভেতরে যেতে লাগল। গ্রামের পরিবেশ ছিল, তাই বাড়ির দরজা খোলা ছিল। রাহুল নিজের পরিবারকে নিয়ে সোজা সেই বাড়ির ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে অমরলাল এবং তার স্ত্রী বসে নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু হঠাৎ যখন স্যুটবুট পরা ব্যক্তি তাদের বাড়িতে ঢোকে তখন তারা একদম অবাক হয়ে যায়। তখনই অমরলাল তাদের বলল, হ্যাঁ ভাই, কে আপনারা, আর আপনারা এভাবে বাড়ির ভেতরে কেন ঢুকে আসছেন? এই কথা শুনে রাহুল হাসতে লাগল। এদিকে যে রাহুলের স্ত্রী ছিল সেও হাসতে লাগল। তখনই রাহুল বলতে লাগল, সাহেব, এখানে আমাদের কোনো ব্যক্তির সাথে দেখা করতে হবে। তখন অমরলাল এটা দেখে অবাক, কারণ এই ব্যক্তির পোশাক দেখে মনে হচ্ছিল যে এ একজন কোটিপতি ব্যক্তি, তবুও এ তাকে সাহেব বলছে। তাই বলতে লাগল, আরে ভাই, কেন মজা করছো? সাহেব তো আপনি, আর আমরা সাহেব কিভাবে হলাম? তখন রাহুল বলতে লাগল, না সাহেব, আমার জন্য তো আপনিই সাহেব, যদি আপনি না হতেন তবে আজ আমি এমন হতাম না। এরপর অমরলাল বলতে লাগল, দেখুন ভাই, মজা করবেন না, মজা অনেক হয়েছে, এটা বলুন যে আপনি কে? তো রাহুল বলতে লাগল, সাহেব, যদিও আমার নাম রাহুল, কিন্তু ভালোবেসে কিছু লোক আমাকে নান্হে নান্হে বলে ডাকত। এখন যখনই অমরলাল আর তার স্ত্রী পূজা এই কথা শুনল যে নানহে নানহে বলে তাকে কেউ ডাকত, তখন হঠাৎ তাদের নানহের কথা মনে পড়ে গেল এবং তারা খুঁটিয়ে দেখে চিনে নিল যে এ সেই নানহে যাকে তারা 10,000 টাকা দিয়েছিল এবং সে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তো হঠাৎ অমরলালজির চোখ থেকে জল পড়তে লাগল এবং সে দৌড়ে গিয়ে নানহেকে জড়িয়ে ধরল। বলল, আরে নানহে, তুই তো পুরো বদলে গেছিস, আর দেখে একদমই চেনা যাচ্ছে না। এখন যখন অমরলাল রাহুলকে জড়িয়ে ধরল তখন রাহুলের চোখেও জল আসতে লাগল এবং সেও হাউমাউ করে কাঁদতে লাগল। এখন যখন পরিবেশ একটু শান্ত হল, তারপর রাহুলের স্ত্রী হঠাৎ অমরলালজির পা ছুঁয়ে প্রণাম করল। এখন গ্রামের কিছু লোক এইসব দেখে অবাক হয়ে গিয়েছিল এবং তারা বাড়ির ভেতরে উকিঝুঁকি দিচ্ছিল।
যখনই তারা দেখল যে কোনো কোটিপতি ব্যক্তি গাড়িতে চড়ে এদের বাড়িতে এসেছে এবং তারপর তার স্ত্রী এই গরিব লোকেদের পা ছুঁয়ে প্রণাম করছে, তখন তারাও অবাক হয়ে গেল এবং বাড়ির দেয়ালে কান পেতে শুনতে লাগল। তখনই অমরলালজির স্ত্রী বলতে লাগল, আরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলবে? এদের বসার জন্যও বলবে? এরপর অমরলালজি সবাইকে বসালেন এবং বসানোর পর তাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করতে লাগলেন। তখন রাহুল অমরলালজিকে নিজের সম্পর্কে সব কথা জানালো এবং বলল, গুজরাটের সুরাটে আমার অনেক বড় বড় কোম্পানি আছে, আর সেখানে থেকে আমি খুব ভালো জীবন কাটাই। কিন্তু তুমি বলো, তোমার কি খবর, আর তোমরা নিজেদের কি হাল করে রেখেছ? এই কথা শুনে অমরলাল আর তার স্ত্রী হঠাৎ চুপ হয়ে গেল এবং তাদের মুখে বিষণ্ণতা পরিষ্কার দেখা যেতে লাগল। তখনই রাহুল অমরলালের হাত নিজের হাতের ওপর রাখল এবং বলল, বন্ধু, তুই অবশ্যই আমার বন্ধু, কিন্তু তুই আমার কাছে বড় ভাইয়ের চেয়ে কম নোস। কারণ হয়তো যদি তুই সেই সময় আমার সাহায্য না করতিস, তবে আমি এত বড় ব্যবসায়ী হতে পারতাম না, আর আমার এত বড় বড় বিজনেস হতো না। যদি তোমাদের কোনো প্রকারের কোনো সমস্যা থাকে, তবে তোমরা নিঃসংকোচে আমাকে বলতে পারো। আসলে কি হয়েছে এমন যার জন্য তোমাদের এই অবস্থা? তো তারপর অমরলালজি নিজের সম্পর্কে তাকে বলতে লাগলেন। বললেন, যখন তুই এখান থেকে চলে গিয়েছিলি তখন আমরা 10,000 টাকা তোকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা স্বামী স্ত্রী দুজনে পরিশ্রম করি এবং পরিশ্রম করার পর ওই গয়নাগুলো তো ছাড়িয়ে নিই, কিন্তু ধীরে ধীরে পরিবারের ভেতরে অনেক কিছু বদলাতে থাকে। আমার শরীর খারাপ হতে শুরু করে, বাচ্চারা বড় হতে থাকে, তাদের পড়াশোনার খরচ, আর সাথে মেয়ে বড় হতে লাগলো। ধীরে ধীরে আমি অসুস্থ থাকতে লাগলাম। অসুস্থতার কারণে আমার পক্ষে রোজগার করতে যাওয়া সম্ভব হচ্ছিল না। আমার ছেলে যে বাইরে মেহনত মজুরি করত এবং মেহনত মজুরি করার পর পরিবারের আর্থিক অবস্থাকে মজবুত করতে চেয়েছিল, কিন্তু যাই করুক না কেন এত টাকা সে কোথা থেকে জোগাড় করতে পারবে? যেটুকু টাকা সে রোজগার করত সেই টাকা দিয়ে বাড়ির খরচ চলত, আর সাথে আমার অসুখের চিকিৎসাও চলত। আমি আমার মেয়েকে তার মামার বাড়িতে রেখে এসেছি যাতে বাড়ির খরচ কিছুটা কম হতে পারে। এই কথাগুলো বলতে বলতে অমরলালজি আরও একবার হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং তার স্ত্রী পূজার চোখেও জল এসে গেল। তো রাহুল আর তার স্ত্রী দুজনে তাদের সামলালো এবং তারপর সেই ব্রিফকেসটি, যার মধ্যে অনেক টাকা ছিল, তাদের সামনে রাখল এবং বলল, দেখো, আমি তো তোমার ঋণ শোধ করার জন্য তোমার টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে এখন তোমাদের এগুলোর কোনো দরকার নেই। এরপর অমরলাল বলতে লাগল, আরে ভাই, আমি তো তোকে বলেই দিয়েছিলাম যে এটা কোনো ঋণ নয়, এটা তো আমাদের ভালোবাসা যা আমরা তোর জন্য করেছিলাম। তারা এই রকম কথাই বলছিল, তখনই অমরলালজির ছেলে চলে এলো যে এতক্ষণ মজুরি করছিল। এরপর যখন সে বাড়ির ভেতরেই লোকেদের বসে থাকতে দেখল, তখন হঠাৎ অবাক হয়ে গেল। তখনই অমরলালজি তার ছেলেকে ইশারা করলেন এবং তাকে নিজের কাছে ডেকে বসালেন। তিনি রাহুলকে বললেন, রাহুল, এ হলো আমার ছেলে যে মেহনত মজুরি করে নিজের পরিবারের আর্থিক অবস্থা মজবুত করতে চায়। তো রাহুল অমরলালজির ছেলেকে জিজ্ঞাসা করতে লাগল, বাবা, তুমি কি করো? তো সে বলল, আঙ্কেল, পড়াশোনা তো করেছিলাম, কিন্তু পরিবারের অবস্থার জন্য আমার পরিশ্রম করাই ভালো লাগলো, তাই আমি পরিশ্রম করি, আর সাথে সরকারি চাকরির প্রস্তুতিও নিচ্ছি। এই কথা শুনে রাহুল তাকে সাব্বাসী দিল এবং বলল, বাবা, পরিশ্রম করতে থাকো, পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। তো অমরলালের যে ছেলে, সে তার বাবার কাছে এইসব জিনিসের ব্যাপারে জানতে চাইল, যে এরা কারা আর এখানে এরা কি করছে। এই ভাব তার মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল। রাহুল এই ভাবগুলো বুঝে নিল এবং তখনই সে অমরলালের ছেলেকে বলে দিল, বাবা, আমি জানি যে তুমি কি জানতে চাও, আর যা কিছু তুমি জানতে চাও সেই সব জিনিসের উত্তর তুমি পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে চলতে হবে। এরপর রাহুল উঠতে লাগল, কিন্তু তখনই অমরলাল বলল, কোথায় নিয়ে যাচ্ছ তুমি একে? তো সে বলল, আমার বউ বাচ্চারা এখানেই আছে, তাই চিন্তা করিস না, তোর ছেলেকে কিডন্যাপ করব না, শুধু আমার একে দিয়ে কিছু কাজ আছে। এই বলে সে অমরলালের ছেলেকে নিজের সাথে বসিয়ে নিল এবং সেখান থেকে গাড়ি নিয়ে রওনা হলো। সে অমরলালের ছেলের কাছে তার মামার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করল এবং সেখান থেকে তারা সোজা অমরলালের শ্বশুর বাড়ি পৌঁছে গেল। সেখান থেকে তার মেয়েকে নিজের সাথে নিয়ে আবার সেই বাড়িতে ফিরে এলো। সেখানে আসার পর রাহুল তাদের বলতে লাগল, বন্ধু, দেখো, অনেক হয়েছে, এখন তোমাদের এইভাবে জীবন কাটানোর কোনো দরকার নেই। আমার কাছে অনেক টাকা পয়সা আছে, বেশ ভালো বড় বাড়ি তৈরি আছে সুরাটের ভেতরে, তো এখন তোমরা সবাই আমার সাথে ওখানেই যাবে আর ওখানেই জীবন কাটাবে। এখানে কি আছে? এখানে বাচ্চাদের মজুরিও খুব কম পাওয়া যায়। ওখানে কোনো না কোনো কোম্পানিতে তোমার ছেলে আমার কাছে কাজ করে নেবে, আর ওখানেই আমার সাথে জীবন কাটাও। আমি তোমার মেয়ের বিয়েও ওখানেই দেব। এখন এই কথা শুনে অমরলাল বলতে লাগল, না ভাই, আমরা এখানেই ঠিক আছি, তুই ওখানেই থাক, আর কোনো অসুবিধা নেই। এখন অমরলালের ছেলে এখনও সন্তুষ্ট নয় এবং সে জানে না যে একে আর এখানে কি করছে, এত বড় বিজনেসম্যান হয়ে আমার বাবার কাছে কি করছে।
তো তারপর সে জিজ্ঞাসা করেই নিল, আঙ্কেল, আপনি কে আর আমাদের নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য কেন বলছেন? তো রাহুল তাকে বলে দিল, বাবা, আমি একইভাবে তোমার বাবার বন্ধু এবং এই গ্রামেরই বাসিন্দা। এখন গ্রামবাসীরা যারা বাইরে থেকে এই ব্যাপারে নজর রাখছিল, সেই লোকেরাও জানতে পারল যে একে আর এখানে কি করছে। তো গ্রামের কিছু গণ্যমান্য লোক সেখানে এলো এবং আসার পর তার সাথে নিজের চেনা জানা বাড়াতে লাগল। রাহুল এই সব কথা বুঝে গিয়েছিল এবং সে বলতে লাগল, ঠিক আছে, আপনারা যা বলছেন সেই সব কথা ঠিক, কিন্তু বর্তমানে আমাকে আমার বন্ধুকে নিজের সাথে নিয়ে যেতে হবে। তো রাহুলের বন্ধু অমরলাল বলতে লাগল, ভাই, এখন তো রাত হয়ে গেল, কাল সকালে দেখি। আজ রাত তুমি এখানেই থাকো আর কাল সকালে দেখি কি হতে পারে। এই বলে অমরলাল রাহুলের পরিবার এবং রাহুলকে ওখানেই আটকে রাখল। রাতভর তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল। রাতভরের মধ্যে তারা ঠিক করে নিয়েছিল যে তারা ওখানেই চলে যাবে এবং ওখানেই নিজেদের আগামী জীবন কাটাবে। পরের দিন সকাল সকাল রাহুল পুরো পরিবারকে নিয়ে সেখান থেকে সুরাটে নিজের বাড়িতে চলে এলো এবং ওখানেই তাদের আদর সম্মানের সাথে রাখতে লাগল। রাহুল অমরলালের মেয়ের বিয়ে একটি খুব বড় ঘরে ঠিক করিয়ে দিল এবং ছেলেকে কোম্পানির ভেতরে খুব বড় ম্যানেজার বানিয়ে দিল। কিছুদিন পর অমরলালের ছেলেরও বিয়ে হয়ে গেল এবং বিয়ে হওয়ার পর তার যে স্ত্রী এলো সেও ওই বাড়ির ভেতরেই থাকতে লাগল। এরপর অমরলালের ছেলে নিজের জন্য একটি আলাদা বাড়ি কিনল এবং তার ভেতরে নিজের স্ত্রীর সাথে থাকতে লাগল। অমরলাল এবং তার স্ত্রী পূজা কখনো নিজের বন্ধুর বাড়িতে থাকত, তো কখনো নিজের ছেলের বাড়িতে থাকত এবং ভালোভাবে নিজেদের সময় কাটাত। এখন গ্রামবাসীরাও জেনে গিয়েছিল যে আমাদের ওখানকার একজন ব্যক্তি ওখানে খুব বড় ব্যক্তি হয়ে গেছে। গ্রাম থেকেও কিছু লোক তার কাছে আসতে লাগল নিজেদের বাচ্চাদের সুপারিশ নিয়ে এবং বলতে লাগল, আমাদের বাচ্চাদেরও কোম্পানিতে কাজ দিয়ে দাও, যাতে তারাও নিজেদের ভবিষ্যৎ ভালো করতে পারে। তো সে গ্রামের কিছু ব্যক্তিদের ওখানে কাজে লাগিয়ে নিল এবং হাসি খুশিতে নিজের জীবন কাটাতে লাগল। বর্তমানে 2024 সালে অমরলালজির মৃত্যু হয়েছে। তার ছেলে সুরাটের ভেতরে ওখানেই বাস করে এবং তার 3টি বাচ্চা আছে। রাহুলের ছেলেরও বিয়ে হয়ে গিয়েছে এবং বিয়ে হওয়ার পর তার 2টি বাচ্চা তার সাথে থাকে। রাহুলের ছেলে আর অমরলালের ছেলে একইভাবে একে অপরের ভালো বন্ধু এবং অমরলালের ছেলে রাহুলের ছেলেকে ছোট ভাই মনে করে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনাদের গল্প যেমনই লেগে থাকুক কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমরা একটু সাহস পাই আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও বানানোর জন্য। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা একদমই নয়। এই গল্প আপনাকে এই জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্পগুলো থেকে কিছু না কিছু শিখতে পারেন আর নিজের জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় বাংলাদেশ।